গত সরকারের অনিয়ম ও স্বজনতোষণ নীতির প্রভাব পড়েছে নির্মাণ শিল্পে। মন্দা কাটাতে সরকারি প্রকল্পগুলো দ্রুত চালুর দাবি। এখন যে সময়টা আমরা পার করতেছি সেটা হচ্ছে সারভাইভের সময়। 50% ড্রপ করেছে এই আগস্টের পর থেকে এই আজ অবধি। বিগত গভর্নমেন্ট সব লুটপাটের নামে অনেক বড় বড় মেগা প্রজেক্ট নিয়েছিল, তো ওইগুলো কোনোগুলো প্রায় শেষ পর্যায়ে, অনেক কাজ বাকি আছে। দেশেই তৈরি হচ্ছে মানসম্পন্ন মেডিকেল সরঞ্জাম। আমদানি নির্ভরতা কাটাতে প্রয়োজন ব্যবহারকারীদের আস্থা ও সরকারের নীতি সহায়তা। ভোলায় মেঘনা তেঁতুলিয়ার ডুবোচরগুলো দখলে নিয়েছে প্রভাবশালীরা। অবৈধ জাল ও অপরিকল্পিত শিকারে ক্ষতিগ্রস্ত মাছের প্রজনন। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স 56 রানে হারালো অস্ট্রেলিয়ান ক্লাব ভিক্টোরিয়াকে। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজনের সঙ্গে আছে মুজ্জুল হাফিজ। গণ অভ্যুত্থানে হাসিনা সরকার ও তাদের সুবিধাভোগীদের পলায়নের প্রভাব পড়েছে নির্মাণ সামগ্রীর বাজারে। শ্রমিক ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, আবাসন ও সরকারি প্রকল্পে ধীরগতি কিংবা বন্ধ হওয়া এর বড় কারণ। শিল্প মালিক ও ব্যবসায়ী নেতারা বলছেন, গত সরকারের পক্ষপাতদুষ্ট ও একচেটিয়া নীতির কারণে সংকটে পড়েছে নির্মাণ খাত। এছাড়া সাম্প্রতিক রাজনৈতিক অনিশ্চয়তাও বাড়িয়েছে শঙ্কা। সমাধানে দ্রুত সময়ের মধ্যে সরকারি প্রকল্পগুলো চালুর পরামর্শ সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। রাজধানীর বড় আবাসন প্রকল্পের একটি এই আফতাবনগর। জুলাই গণ অভ্যুত্থানের পর এখানের অধিকাংশ প্রকল্পেই চলে এসেছে ধীরগতি। কোনোটির কাজ আবার বন্ধ হয়ে গিয়েছে। শুধু আবাসন খাতেই নয়, সরকারি বিভিন্ন প্রকল্প বন্ধ হওয়ায় ধস নেমেছে নির্মাণ সামগ্রীর বাজারে। নির্মাণ শ্রমিকরা বলছেন, গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের অনেক সুবিধাভোগীর পলায়নের কারণেই এমনটা ঘটেছে। সরকারি দল ক্ষমতায় থাকলে অবশ্যই তাদের ক্ষমতাটা একটু বেশি থাকে, সব সরকারি কাজগুলো তাদের আয়ত্তে থাকে। সরকারি এমপ্লয়াররা আমলা এগুলো অনেকেই ফ্ল্যাট ছিল, এখন তারা হয়তো বা গা ঢাকা দিচ্ছে কিংবা তারা ঠিক মতন পেমেন্ট করতেছে না। আসলে কোম্পানিটা তো মূলত এটা পেমেন্টের উপর ডিপেন্ড করা। নির্মাণ খাতের গুরুত্বপূর্ণ ও মৌলিক উপাদান রড, বালু, ইট, সিমেন্ট, পাথরের ব্যবসায়ও নেমে এসেছে স্থবিরতা। রাজধানীর ইট বালুর বাজার ঘুরে দেখা গেল অলস সময় পার করছেন শ্রমিকরা। ঘুরে ফিরে তাদের কাছেও এই স্থবিরতার প্রায় একই জবাব। এখন আর এমন কাজ কাম হয় না। আগে ইনকাম করতাম দিন গেলে 800-900, কোনোদিন 1000। এখন আর এমন ইনকাম হয় না, 300-400 এমন ইনকাম হয়। 5 আগস্টের আগে বেচা কিনা যা হইতো তাতে কেউ দিবারা দিয়া বা সংসার চালাইয়া মোটামুটি লাভবান থাকতাম। আর এখন লুজের মধ্যে আছে। প্রান্তিকের এই প্রভাব পড়েছে উৎপাদক পর্যায়েও। উৎপাদন কমিয়েও বিপুল লোকসান গুনতে হচ্ছে ইস্পাত মালিকদের। এখন যে সময়টা আমরা পার করতেছি সেটা হচ্ছে সারভাইভের সময়। তো এই সময়ে আসলে আমরা নিজেরাও অনেক কিছুই প্ল্যানিং করে একটা জায়গায় আসতে পারছি না। আমরা কোনোভাবেই প্রোডাকশন কস্ট কিন্তু কাট করতে পারছি না, বরঞ্চ প্রোডাকশন কস্টটা আরও বেড়ে গেছে। ইস্পাত ও সিমেন্ট শিল্প মালিক সমিতির নেতারা বলছেন, ব্যাংক ঋণ, ডলার সংকট ও বিগত সরকারের একচেটিয়া ব্যবসায়ী নীতির কারণেই ক্ষতির মুখে পড়েছে নির্মাণ শিল্প। সঙ্গে আছে সাম্প্রতিক সময়ের নানা অনিশ্চয়তা। 50% ড্রপ করেছে এই আগস্টের পর থেকে এই আজ অবধি। আর আপনি জানেন আমাদের সিমেন্টের যে সবই কাঁচামাল বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। আমাদেরকে কিন্তু ব্যাংকের যেই ইনভলভমেন্ট, ইনভেস্টমেন্ট, এভরিথিং আগের মতো আছে। গভর্নমেন্টের উন্নয়ন কাজ তো সব বন্ধ। যেমন বিগত গভর্নমেন্ট সব লুটপাটের নামে অনেক বড় বড় মেগা প্রজেক্ট, তারপরে বিভিন্ন রকমের প্রজেক্টগুলো নিয়েছিল, তো ওইগুলো কোনোগুলো প্রায় শেষ পর্যায়ে, কিছু কিছু প্রজেক্ট আছে এখনও অনেক কাজ বাকি আছে, তো এগুলো তো আর এখন চলমান নাই। সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি প্রকল্পগুলো চালুর পরামর্শ মালিক সমিতির নেতাদের। পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতার উপরও জোর দেন তারা।
রাজনৈতিক গভর্নমেন্ট যখন এসে এই পুরোদমে দেশের উন্নয়নমূলক কার্যক্রমের জন্য পরিকল্পনা করবেন, তাহলেই একমাত্র আমাদের এই সিমেন্টের যে এত ড্রপ করেছে এটা গ্রাজুয়ালি ইমপ্রুভ হবে। সরকারের আমরা পেপার পত্রিকা দেখলাম যে $3 বিলিয়ন ওনারা নিজের থেকেই পরিশোধ করছে, ঋণ পরিশোধ করছে। এরকম যদি অর্থনৈতিক চাকা চালু হয়ে যায় তো মানুষের সব কিছুই স্বাভাবিক হবে। খাত সংশ্লিষ্টদের আশা, ডলার সংকট, সহজ শর্তে ব্যাংক ঋণ ও বন্ধ প্রকল্প চালু হলেই ঘুরে দাঁড়াতে পারে নির্মাণ খাত। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জামাদির সিংহভাগেই প্রতি বছর আমদানি করতে হয়। স্থানীয়ভাবে কিছু সরঞ্জাম উৎপাদন করা হলেও বাজারে রয়েছে আস্থার সংকট। সংশ্লিষ্টরা বলছেন, দেশে উৎপাদিত মেডিকেল সরঞ্জামাদির উপর আস্থা রাখলে খরচ কমার পাশাপাশি কমবে আমদানি নির্ভরতা, তৈরি হবে নতুন বাজার। বিস্তারিত দেলোয়ার দোলনের প্রতিবেদনে। দেশে চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে ৪,৫০০-এর বেশি সরঞ্জাম ও যন্ত্রপাতি, যার ৯২% আমদানি নির্ভর। ছোট বড় প্রায় ৫০০টি প্রতিষ্ঠান চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি আমদানি করে। মূলত চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, মালয়েশিয়া, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয় এসব পণ্য। কিন্তু আমদানিকারকদের ৮০%-এর নেই ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিবন্ধন। দেশে মেডিকেল পণ্য ও যন্ত্র তৈরির নিবন্ধন আছে ৮ প্রতিষ্ঠানের। এসব কোম্পানি কিছু কিছু মেডিকেল সরঞ্জাম উৎপাদন করলেও বাজারে রয়েছে আস্থার সংকট। কোম্পানিগুলো বলছে, দেশীয় এসব সরঞ্জাম বিদেশি কোম্পানিগুলোর তুলনায় গুণে মানে কোনো অংশেই কম নয়, দামেও সস্তা। মডার্ন বায়োটেক আমরা যে ধরনের চাইনিজ অ্যানেস্থেশিয়া মেশিনের সাথে কম্পেয়ার করে আমাদের যে অ্যানেস্থেশিয়া মেশিনগুলো করা হচ্ছে তা অত্যন্ত ভালো মানের। আমার নিজস্ব ফ্যাক্টরি রয়েছে এবং আমার ISO সার্টিফিকেট সহ আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রায় 150+ প্রোডাক্ট তৈরি হয়। সংশ্লিষ্টরা বলছেন, চিকিৎসা সরঞ্জাম আমদানির নিবন্ধন নিতে ওষুধ প্রশাসনকে লাইসেন্স বাবদ ৫০,০০০ টাকা দিতে হয়। ২ বছর পর পর এই লাইসেন্স নবায়ন করার নিয়ম রয়েছে। মেডিকেল সরঞ্জাম ও যন্ত্রপাতি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে দরকার সরকারের নীতি ও আর্থিক সহায়তা। যদি আপনাকে এক্সপোর্ট করতে হয় অবশ্যই সরকারি পৃষ্ঠপোষকতার দরকার আছে। র ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গাতে আপনাকে পারমিশন নিতে হচ্ছে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে আপনি পারমিশন পাচ্ছেন না। আমাদের দেশে এখন বায়োমেডিক্যাল সেক্টর বা ইলেকট্রোমেডিক্যাল সেক্টরে অসংখ্য ইঞ্জিনিয়ার বা জনবল তৈরি হয়েছে। ওষুধ প্রশাসনের তথ্য মতে প্রতি বছর প্রায় ৩০,০০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের সার্জিক্যাল ও ইলেকট্রনিক চিকিৎসার যন্ত্রপাতি বিক্রি হয় দেশে। এ ব্যবসায়ে প্রায় ৫ শতাধিক আমদানিকারক রয়েছে। এর মধ্যে মাত্র ৮৯ জনের ওষুধ প্রশাসনের নিবন্ধন রয়েছে। এদিকে দেশের চিকিৎসা প্রযুক্তিতে নিত্য নতুন উদ্ভাবনের সঙ্গে পরিচিতির লক্ষ্যে তৃতীয়বারের মতো রাজধানীর কুড়িলে ICCB-তে চলছে বাংলা মেড এক্সপো। ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এক্সপোতে ১৫০টি স্টলে ২৫০টির বেশি কোম্পানির পণ্য প্রদর্শিত হচ্ছে। আয়োজকরা জানায়, আমদানিকারক, ক্রেতা ও সেবাগ্রহীতাকে সংযুক্ত করবে এই মেলা। এখানে বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সেন্টার যারা আছে তারা আসে, ডক্টররা পার্সোনালি আসে, তারপর হসপিটাল, ক্লিনিক। বাংলাদেশে যে আমরা এই ধরনের প্রোডাক্ট নিয়ে আসছি এবং আমরা যে দিচ্ছি এটার প্রচারের জন্যই আমাদের এই মেলায় আসে। মহামারীর সময় বাংলাদেশ PPE তৈরি করে বিদেশে রপ্তানি করে। JMI ইতিমধ্যে 30টি ইকুইপমেন্ট সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি করেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে মেডিকেল ইকুইপমেন্টের বাজার ধরার সুযোগ রয়েছে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। ইলিশের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ডুবোচরগুলো দখল করে নিয়েছে প্রভাবশালী মৎস্য ব্যবসায়ীরা। অবৈধ মশারি ও চরঘেরা জাল ব্যবহার, অপরিকল্পিত মাছ শিকারে ক্ষতিগ্রস্ত হচ্ছে রেণু ও ডিম। অবৈধ এই সিন্ডিকেটের কবল থেকে নদীকে বাঁচানোর দাবি সংশ্লিষ্টদের। অঙ্কুর রায়ের ক্যামেরায় বাকিটা জানাচ্ছেন ইমতিয়াজুর রহমান। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে অব্যাহত আছে নিষিদ্ধ মশারি জাল ও চরঘেরা জাল দিয়ে মাছ শিকার। ফলে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ সহ অন্যান্য মাছ।
আগে এই সময় যেখানে নদীতে জাল ও ট্রলার নিয়ে ব্যস্ত থাকতেন জেলেরা, ঘাটগুলো থাকতো জমজমাট, সেখানে এখন মাছের সংকট আর নীরবতা। নদী থেকে জেলেরা ফিরছেন খালি হাতে। সরজমিনে দেখা যায় শাহিন নামে এক মাছ ব্যবসায়ী কাচিয়ার চরে খুঁটি পুঁতে দখল করে বেঁধে রেখেছেন নিষিদ্ধ মশারি জাল। জোয়ারের সময় এই মশারি জালগুলো থাকে পানির 5 থেকে 7 ফুট নিচে, আর ভাটার সময় পানি শুকিয়ে গেলে মাছের পোনা, ইলিশের রেণু ও ডিম সহ বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব জলজ প্রাণী জালে আটকে যায়। শিকারীরা জাল থেকে মাছ সংগ্রহ করলেও নষ্ট হয় অন্যান্য এসব জলজ প্রাণী। সদর উপজেলার মেঘনা নদীর 90 কিলোমিটার ও তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার এলাকায় শতাধিক ডুবোচর রয়েছে। কাচিয়ার চরের মতো ভোলার চর, বৈরাগীর চর, ভেদুরিয়া ও রামদাসপুর চরও একইভাবে ধ্বংস হচ্ছে মাছ ও জলজ প্রাণী। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বেড় জাল, খুঁটা জাল, পাই জাল সহ 11 ধরনের অবৈধ জাল দিয়ে মাছ ধরছে এসব সিন্ডিকেটের জেলেরা। এই জালটা দিয়ে মাছ ধরা নিশ্চিত, আমরা পেরে টানা কি এই জালটা দিয়ে মাছ ধরি। বাচ্চা মাছ পাই আর মসুর জাল না ঘন আটকে পড়ে সরো মাছ উঠতে আদার খাইব, আদার তো আর খাইতে না। এই জালগুলা নদীতে মাছের টোটালে বিষ মারিয়া দেয়। এগুলি যদি সরকার নদীর তনে যদি বঞ্চিত করে তাহলে নদীত মাছ হবে। তবে নদীতে মাছের উৎপাদন বৃদ্ধি ও অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। এই চরগুলো খুব দুর্গম হওয়ার কারণে অসাধু জেলেরা এই সুযোগটা নেয়। তবে এই মৌসুমে এই মশারি জাল, চরগেরা জাল বা এই অবৈধ বেহুন্দি জাল এটা যাতে না পারতে পারে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি এবং আমাদের সাথে কোস্টগার্ড, জেলা প্রশাসন, নৌ পুলিশ বিভাগও আছে। ভোলার 2 লক্ষাধিক মানুষ মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করে জীবন জীবিকা নির্বাহ করেন। এর মধ্যে শতাধিক অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ জালে মাছ শিকারের সাথে জড়িত। ইমতিয়াজুর রহমান, এখন ভোলা। সরবরাহ কমায় বোতলজাত সয়াবিন তেলের সংকট বাজারে, তবে খোলা সয়াবিন ও পাম তেলের সরবরাহ অব্যাহত রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, জানাবেন বাজারে হঠাৎ তেলের সরবরাহ কমে যাওয়ার কারণ কি, ব্যবসায়ীরা কি বলছেন? উজ্জ্বল, মূলত গত 1 সপ্তাহ ধরে এই সংকট তৈরি হয়েছে খুচরা বাজারে, বিশেষ করে চট্টগ্রামের বাজারগুলোতে এখানকার যে ডিলাররা কিংবা মিলাররা আছেন তারা তেল সরবরাহ কমিয়ে দিয়েছেন। আধা লিটার, 1 লিটার, 2 লিটার কিংবা 5 লিটারের বোতল। এবং এখানকার যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তারা বলছিলেন যে চাহিদার 50%, 40 থেকে 50% মতো তেল তারা এই মুহূর্তে পাচ্ছেন। এবং কোনো দোকানে আসলে একেবারে তেলেই বোতলজাত সয়াবিন তেল নেই। তারা অন্যান্য রাইস ব্রান অয়েল কিংবা অন্যান্য বিদেশি যেই সানফ্লাওয়ার অয়েলগুলো রয়েছে, তেলগুলো রয়েছে, সেই তেলগুলো বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এবং ক্রেতারা 2 থেকে 3টি দোকান ঘুরে আসলে তাদেরকে 1 লিটার কিংবা 2 লিটার তেল সংগ্রহ করতে হচ্ছে। এবং কেউ যদি বাড়তি তেল নিতে আসেন, অর্থাৎ 10 লিটার কিংবা 15 লিটার সামাজিক উৎসব বা অতিথি আপ্যায়নের কথা থাকলে তাদেরকে কিন্তু তেল সরবরাহ ঠিক সেভাবে তারা দোকানিরা করছেন না, যেহেতু তাদের সংগ্রহের পরিমাণ কম। খুচরা দোকানিরা যেটি বলছেন যে কোম্পানি মিলাররা তেল সরবরাহ করে বোতলজাত তেল, তারা তেলের সাথে অন্য একটি পণ্য, সরিষার তেল কিংবা একই কোম্পানির আটা কিংবা সুজি, এই ধরনের পণ্য তাদেরকে কিনতেও বাধ্য করছেন। এবং আমরা যতটুকু জেনেছি তারা বলছেন যে তেলের যেই শুল্ক সেটি কিন্তু কমানো হয়েছে 2 দফায়, 5% নামিয়ে আনা হয়েছে। সেই হিসাবে তেলের দাম কমার কথা, সরবরাহ বাড়ার কথা, সেটি আসলে বাজারে হচ্ছে না। তবে খুচরা যেই তেল বা খোলা যেই সয়াবিন তেল সেটি সরবরাহ কিন্তু খাতুনগঞ্জে স্বাভাবিক রয়েছে। এবং দেশে যে বেকারিগুলো কিংবা রেস্টুরেন্টগুলো চলে সেগুলো সচরাচর এই খোলা তেলের মাধ্যমেই চলে। বোতলজাত সয়াবিন তেল কমায় বেশিরভাগ ক্রেতাও কিন্তু এই ধরনের খোলা তেল কিনতে এখন বাধ্য হচ্ছেন। আর জাতীয় রাজস্ব বোর্ডের যে হিসাব, গেল বছর অক্টোবর-নভেম্বর মাসে প্রায় 4,68,000 টন সয়াবিন তেল দেশে আমদানি হয়েছিল, সয়াবিন এবং পাম তেল। আর এবছর অক্টোবর-নভেম্বরে 3,60,000 টনের মতো আমদানি হয়েছে, অর্থাৎ আমদানিও কমেছে প্রায় 20%। যারা মিলার রয়েছেন তারা বলছিলেন যে সরকার শুল্ক কমালেও আন্তর্জাতিক বাজারে কিন্তু দাম কিছুটা বেড়েছে, অর্থাৎ শুল্ক যে পরিমাণ কমেছে তার চাইতে দাম বেশি বেড়েছে। উজ্জ্বল। জনবল সংকটে ময়মনসিংহ থেকে গত 6 দিন ধরে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুরের দেওয়ানগঞ্জ রেলপথে লোকাল ট্রেন চলাচল বন্ধ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ রেল স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, জানাবেন, অনেক দিন ধরেই তো এই ট্রেন চলাচল বন্ধ,
চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? উজ্জ্বল, গত 6 দিন ধরে কিন্তু ময়মনসিংহের রেল স্টেশন থেকে যে লোকাল ট্রেনগুলো চলাচল করত সেই ট্রেনগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং এই ট্রেনগুলো বন্ধ থাকার কারণে কিন্তু মানুষজন, বিশেষ করে যাত্রী যারা এই লোকাল ট্রেন ব্যবহার করে জামালপুরের দেওয়ানগঞ্জ এবং নেত্রকোনার জারিয়া মোহনগঞ্জে যাত্রা করতেন, তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এবং আমরা গত 6 দিন ধরেই এখানে দেখছি যে আসলে সাধারণ মানুষ যারা এই ট্রেনগুলো ব্যবহার করতেন তারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন এবং সকাল থেকে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করে না পেয়ে কিন্তু বিকল্প ব্যবস্থায় তাদের গন্তব্যে যেতে হচ্ছে। এবং এটির যে ধর্মঘটটি চলছে বা যে বন্ধ করে দেয়া হয়েছে লোকাল ট্রেন চলাচল, এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা বিশেষ করে ট্রেন পরিচালনার জন্য যে রানিং স্টাফের প্রয়োজন হয়, যেমন ট্রেন চালক, এলএম, গার্ড বা টিটি, এদের সংকটের কারণে কিন্তু তারা এটি পরিচালনা করতে পারছেন না, যার কারণে তারা বাধ্য হয়েই এটি বন্ধ করে দিয়েছেন। এবং এখানে শুধু লোকাল ট্রেনগুলো চলাচল বন্ধ করে দেয়া হয়েছে এটিই নয়, এই রানিং স্টাফদের দীর্ঘদিনের যে একটি আন্দোলন কর্মসূচি চলছে, এর কারণে কিন্তু আসলে যে অন্যান্য যে ট্রেনগুলো রয়েছে, বিশেষ করে আন্তনগর, মেইল ট্রেন, এগুলোও কিন্তু এখন এই 4-5 দিন ধরে বেশ যাত্রা বিলম্ব হচ্ছে এবং প্রতিটি ট্রেন 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা বিলম্বিত যাত্রা হচ্ছে। এবং আমরা রানিং স্টাফদের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছেন যে তারা দীর্ঘদিন যাবৎ একটি আন্দোলনের মধ্যে রয়েছেন, সেটি হচ্ছে যে তাদের যে মাইলেজ সুবিধা, সেই মাইলেজ সুবিধাটি বাতিল করে দেওয়া হয়েছিল। 2022 সালে যারা নতুন নিয়োগ পেয়েছেন রেলওয়েতে রানিং স্টাফ হিসাবে, তারা সেই মাইলেজ সুবিধাটি পাচ্ছেন না এবং 2021 সালে একটি পরিপত্রের মাধ্যমে যারা রানিং স্টাফ রয়েছেন, যারা যে মাইলেজ সুবিধা, যেটি তারা পেনশন এবং আনুতোষিকে যে সুবিধাটি পেতেন, সেই সুবিধাটিও কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আন্দোলন কর্মসূচির মধ্যে রয়েছেন। এর মধ্যে আমরা দেখেছি যে গত ডিসেম্বরের 2 তারিখ থেকে তারা 8 ঘন্টার বেশি ডিউটি করতেন না, যার কারণে একটি সংকট তৈরি হয়েছিল। কিন্তু বর্তমানে তারা 8 ঘন্টার বেশি ডিউটি করছেন, কিন্তু রেলওয়ের যে নিয়ম আছে যে বিশ্রামের যে সময়, সেটি তারা পরিপূর্ণ মানছেন, অর্থাৎ 8 ঘন্টা বা 12 ঘন্টা যে বিশ্রাম বা 10 ঘন্টা বিশ্রামের যে একটি বিধান রয়েছে, তারা যে জংশন স্টেশন বা রানিং স্টেশনে তারা যাত্রা বিরতি করলে যে বিশ্রামের সময় পান, সেই সময়টি কিন্তু তারা পুরোপুরি মানছেন এবং অতিরিক্ত গতিতে তারা ট্রেন চালাচ্ছেন না। বিশেষ করে রেলওয়ের যে গতি নির্ধারিত রয়েছে, কোন সেকশনে কোন গতিতে কত গতিতে ট্রেন পরিচালনা করতে হবে, সেই গতিটি তারা মানছেন, যার কারণে কিন্তু একটি যে বিলম্বিত যাত্রা সেটি শুরু হচ্ছে। এবং আমরা দেখছি যে ময়মনসিংহ রেল স্টেশন থেকে যে ট্রেনগুলো বিভিন্ন গন্তব্যে যাচ্ছে, সেই সবগুলো ট্রেনই কিন্তু যেগুলো চলাচল করছে সবগুলোতেই কিন্তু বিলম্ব হচ্ছে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত এবং যাত্রীরা রেল স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। তবে এই যাত্রীরাও কিন্তু জানছেন না আসলে কখন এই সমস্যার সমাধান হবে, যে লোকাল ট্রেনগুলো চলাচল করবে, সেটি কিন্তু যাত্রীরাও যেমন বলতে পারছেন না, বা স্থানীয় যে রেলওয়ে কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু আসলে বলতে পারছেন না যে কখন এই লোকাল ট্রেনগুলো চালু হবে। তবে যারা যাত্রী আছেন তারা দাবি করছেন যে দ্রুতই যেন এই লোকাল ট্রেনগুলো চালু করে দেওয়া হয়। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ রেল স্টেশন থেকে সর্বশেষ। ময়মনসিংহে লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকে, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। সিডর, আইলা, রিমালের মতো শক্তিশালী ঝড় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হওয়ার দীর্ঘদিনেও মেরামত হয়নি পিরোজপুরের বেড়িবাঁধ। জেলার অন্তত 45 কিলোমিটার বাঁধ অরক্ষিত অবস্থায়। টেকসই বাঁধ না থাকায় ঝুঁকি নিয়েই বসবাস করছেন নদী তীরের অসংখ্য মানুষ। পানি উন্নয়ন বোর্ডের দাবি, সাইক্লোন সহনীয় বাঁধ নির্মাণে 2,500 কোটি টাকার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমিনুল ইসলামের তোলাতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। উপকূলবাসীকে বছরে বেশ কয়েকবার ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সহ দুর্যোগের মুখোমুখি হতে হয়। এর মধ্যে কোনো কোনো ঘূর্ণিঝড় আঘাত হানে সর্বশক্তি দিয়ে। এতে বেড়িবাঁধ ভেঙে লোকালয় ঢুকে পড়ে জোয়ার, জলোচ্ছ্বাসের পানি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া কিংবা ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করে পিরোজপুরের কচা নদী। নদীটির টগরা ফেরিঘাটের 2 পাশে 1500 মিটারের মধ্যে দক্ষিণ প্রান্তের 700 মিটার বাঁধই ক্ষতিগ্রস্ত। এ বাঁধের মতোই পিরোজপুর জেলাকে সুরক্ষিত রাখতে বেড়িবাঁধ আছে 306 কিলোমিটার, যার মধ্যে প্রায় 45 কিলোমিটারই ক্ষতিগ্রস্ত।
বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত না করায় এবং অনেক স্থানে টেকসই বাঁধ না থাকায় ক্ষয়ক্ষতি কমানো যাচ্ছে না। আকাশে মেঘ দেখলে কোনো রকম ঝড় তুফান হইলে আমরা খুব আতঙ্কের ভেতর বাস করি। গুড়াগাড়া লইয়া আমাগো এহেন যে সরতায় সাইকেলে দৌড়াইতায় এই বেরি ব্যাত করিয়ে গেছে আর গলা সম্মানে পানি আমাগো ই গেছে। বারবার দেয় একটু কাঁচা মাটি দিয়ে একটু লোদা পেরি দিয়ে যায়, হ্যাঁ যায় ধুইয়া। স্বাধীনতা পরবর্তী গেল 53 বছরে দেশে বেশ কয়েকটি ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হানে, যা অসংখ্য মানুষের জীবন কেড়ে নিয়েছে। তবে ফসল ও সম্পদ রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ করা হয়, কিন্তু এসব বাঁধ নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ স্থানীয়দের। বর্তমান দুর্নীতি চলতেছে, আগে যারা করছে এরা দুর্নীতি করে গেছে রাস্তাঘাটে। মোটামুটি করে চলে যায়, আর যেটুকু করে চলে যায় ওটু আবার ওই নদীতে আবার আষাঢ় মাসে আবার ধুয়ে নেমে যায়। ইতিপূর্বে যে বেড়িবাঁধগুলো নির্মাণ হয়েছে সেখানে দুর্নীতি আশ্রয় নেওয়া হয়েছে এবং সঠিকভাবে কাজ করা হয় নাই। আমার পরামর্শ হচ্ছে যে এখন বর্তমানে যে বেড়িবাঁধ, এটা স্থায়ী বেড়িবাঁধ হওয়া দরকার। সংশ্লিষ্ট যারা কাজ করবেন তারা যেন এই কাজে দুর্নীতি আশ্রয় না নেয়। তবে বাঁধ নির্মাণে স্থানীয়দের আগ্রহ থাকলেও জায়গা দিতে অনীহা রয়েছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। বেড়িবাঁধ করার সময় আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। মানুষজন জায়গা দিচ্ছে না, আবার তারা নিজেরাও চাচ্ছে যে যেন তারা স্থায়ীভাবে হতে পারে। এটা আসলে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যে স্বাভাবিকভাবে তাদের জায়গা যদি তারা দিতে চায় সেক্ষেত্রে আমরা চড়া করে প্রপোজাল পাঠাতে পারি। আর সেক্ষেত্রে যদি জায়গা না পাওয়া যায়, সরকারের পক্ষে বর্তমানে প্রজেক্ট ছাড়া অধিগ্রহণ করে কাজ বাস্তবায়ন করা আমাদের অন্য রাজস্ব খাতে সেটা সম্ভবপর নয়। পিরোজপুর ছাড়াও ঘূর্ণিঝড়ে বরিশালের সব জেলার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও কিছু কিছু অংশ ঝুঁকিতে রয়েছে। এসব ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণ, সংস্কার ও স্থায়ী বাঁধ নির্মাণে প্রায় ২৫০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয় পাঠানো হয়েছে। উপকূলীয় এলাকার বরিশাল বিভাগের সব বাঁধগুলিকে বিবেচনায় নিয়ে আমরা প্রায় ১৯৭ কিলোমিটার বাঁধ আমাদের পুনর্বাসন করতে হবে এবং সাইক্লোন সহনীয়। সেটার আমরা প্রস্তাবনা আমরা পানি উন্নয়ন বোর্ড লেভেলে এবং ঢাকায় পাঠিয়েছি। বরিশাল বিভাগের ৬ জেলায় বেড়িবাঁধের দৈর্ঘ্য ৩,২০০ কিলোমিটার। এর মধ্যে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ১৯৭ কিলোমিটার। ফিরদাউস সোহাগ, এখন পিরোজপুর। বগুড়ায় পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে নিরাপদ সবজির। আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ সার্টিফিকেট পেলে রপ্তানি হবে এসব সবজির মধ্যে শেষ হয়েছে মাঠ পর্যায়ের কাজ। বিস্তারিত জানাতে শিবগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, জানাবেন প্রথাগত চাষ পদ্ধতির তুলনায় এই সবজি এভাবে চাষ করলে তারতম্য খরচ কেমন, আর রপ্তানি করলে কৃষকরা কতটুকু লাভবান হবেন? হ্যাঁ উজ্জ্বল, আপনি জানেন যে বগুড়া কিন্তু একটি সবজি খ্যাত জেলা এবং এই জেলার থেকে প্রচুর পরিমাণে সবজি কিন্তু ঢাকাসহ জেলা দেশের বিভিন্ন স্থানেই কিন্তু এখানে সরবরাহ করা হয় এবং এই সবজিগুলো বেশিরভাগ সবজি কিন্তু এই শিবগঞ্জ উপজেলায় কিন্তু এখানে চাষাবাদ করা হয়। আর এই সবজিগুলো কখনো কৃষক কিন্তু ভালো দাম পায়, কখনো আবার খুব কম দাম পায়। এরকমই আমরা দেখে আসছি বিগত প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে। সেই ক্ষেত্রে এই এলাকার কৃষক সবসময় সরকারের কাছে দাবি করে আসছিল যেন ন্যায্য দাম তারা নিশ্চিত করতে পারে, এরকম দাবি কিন্তু তাদের প্রায় থাকতো এবং সেই ক্ষেত্রেই কিন্তু এখানে কৃষি বিভাগ থেকে আরম্ভ করে বৈজ্ঞানিক কর্মকর্তা সবগুলো কৃষি বিভাগের সকল সেক্টরগুলো মিলেই কিন্তু এখানে নিরাপদ খাদ্য যে প্রস্তুত তার কিন্তু চাষাবাদ কিন্তু এই বগুড়াতে শুরু হয়েছে। এটি পাইলট প্রজেক্ট। তারপরেও এখানে কিন্তু এই বছরই এই সবজি রপ্তানি করা হবে ইউরোপের বেশ কয়েকটি দেশে। তাছাড়া এখানে মালয়েশিয়া, দুবাই বিভিন্ন দেশেই কিন্তু তারা অর্ডার পেয়েছেন। আর এই সবজি চাষাবাদের যে নিয়মগুলো রয়েছে সেটি হলো বীজ থেকে আরম্ভ করে সবজি প্যাকেটিংয়ের আগ পর্যন্ত প্রায় ২৪৬টি নিয়ম কানুন মেনেই কিন্তু এই সবজিটা চাষাবাদ করা হচ্ছে এবং এই সবজির চাষাবাদ করতে গিয়ে কৃষকরা যেটি বলছেন সেটি হলো যে চাষাবাদে কিন্তু খরচ অনেক কম। প্রথাগত যে চাষাবাদ সে চাষাবাদ থেকে অনেকটাই খরচ কম। এখানে কীটনাশক যে দ্রব্যগুলো দেওয়া হয়, কীটনাশক দেওয়া হয় সেগুলো কিন্তু একেবারে নাই বললে চলে। পরিমিতভাবে এখানে কীটনাশক সরবরাহ করা হয় এবং জৈব প্রক্রিয়া, এখানে যে গ্যাপ প্রক্রিয়া বলা হচ্ছে গুড
এগ্রিকালচার যে প্র্যাকটিস, সে গুড এগ্রিকালচার প্র্যাকটিসের আওতায় কিন্তু এই চাষাবাদটা শুরু করা হয়েছে। আর এই চাষাবাদে কিন্তু প্রথম পর্যায়ে কাজগুলো প্রায় শেষ পর্যায়ে, এখন শুধু এই স্যাম্পলিং, সেই স্যাম্পলিংটা এখানে ভারতের চেন্নাইয়ে পরীক্ষা করা হবে, তারপরে এখানে প্যাকেটজাত করে কিন্তু বিদেশে রপ্তানি করা হবে। আর যে কথাটি আপনি বললেন যে এখানে কৃষকের লাভ কি, এখানে কৃষকের লাভ প্রথমত যে নিরাপদ খাদ্য তারা প্রস্তুত করতে পারছেন, দ্বিতীয়ত তাদের খরচ অনেকাংশে কমে যাচ্ছে, অর্থাৎ অর্ধেক খরচ হচ্ছে এই পদ্ধতিতে চাষাবাদ করতে। তাছাড়া এখানে যে খরচ, বিশেষ করে সার, কীটনাশক, এই খরচগুলো থেকে প্রায় অর্ধেক খরচ কিন্তু এখানে করা হচ্ছে এই জমিগুলোতে। এই জমিগুলোতে বর্তমানে শিবগঞ্জে এখানে দেখা যাচ্ছে যে বাঁধাকপি, এই বাঁধাকপিগুলো দেখেন বেশ সুন্দর বাঁধাকপি এবং বড় বড় বাঁধাকপি, এখানে সাইজও বড়, এবং কোনো এখানে পোকামাকড় কিংবা এখানে যে মাটি পরীক্ষা করা, সে মাটি পরীক্ষা করার পর থেকে যে পদ্ধতিগুলো অনুসরণ করা হচ্ছে, সেই পদ্ধতিটা অনুসরণ করার ফলে এখানে যে বাঁধাকপিগুলো এখানে বেশ বড় বড় হচ্ছে এবং একেবারে নিরোগ একটি এখানে সবজি এখানে উৎপাদন হয়েছে। এবং এই উৎপাদিত সবজি কিন্তু তারা এখানে বিদেশে রপ্তানি করবেন, এবং যে দামটি বর্তমান যদি 35 টাকা এই বাঁধাকপি কেজি হয়, এই বাঁধাকপিটা কিন্তু 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি করতে পারবেন এখানকার কৃষক। আর কৃষকরা এখানে যেটি বলছেন যে এই পদ্ধতিটা কিন্তু সামনে বছর আরও বেশি যদি করা যায় এবং বিদেশে যদি রপ্তানি করা যায়, তারা হয়তো লাভবান হতে পারবেন। এটি নির্ভর করবে কয়েকদিন পরে কি পরিমাণ সবজি বিদেশে যাবে এবং কি পরিমাণ তারা কেমন দাম পাবেন, এটির উপর নির্ভর করবে। এবং দিন দিন এই প্রক্রিয়া যদি চলতে থাকে, একদিকে যেমন দেশের মানুষ নিরাপদ সবজি পাবে, অন্যদিকে কিন্তু বৈদেশিক আয়টাও বাড়বে, এমনটি মনে করছেন এখানে কৃষি সম্প্রসারণ বিভাগ। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে এই সবজি চাষের সর্বশেষ। সিরিয়ায় নতুন করে চলমান গৃহযুদ্ধে 15 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার শঙ্কা করছে জাতিসংঘ। এরই মধ্যে ঘরবাড়ি ছেড়ে পালানোয় হাজার হাজার বাসিন্দা খাবারের অভাবে মানবেতর জীবন কাটাচ্ছেন। এ অবস্থায় সিরিয়ায় থাকা সব মানবিক সংস্থার অর্থায়ন বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য সহায়তা সংস্থা। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। 8 বছর পর বাশার আল আসাদ সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে ওঠায় আবারও গৃহযুদ্ধের আগুনে পড়ছে সিরিয়া। সময় যতই গড়াচ্ছে ততই অপ্রতিরোধ্য হয়ে উঠছে হায়াত তাহরির আল শাম নেতৃত্বাধীন বিদ্রোহীরা। এক সপ্তাহের ব্যবধানে বড় দুই শহর আলেপ্পো ও হামা দখলে নিয়েছে সরকার বিরোধীরা। রাশিয়া ও ইরান পাশে থাকলেও শত্রুপক্ষের এই অগ্রযাত্রা থামাতে পারছে না বাশার আল আসাদ বাহিনী। গৃহযুদ্ধে হতাহতের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি তছনছ হচ্ছে বসতভিটা। আলেপ্পো ও হামা ছেড়ে পালানো সাধারণ মানুষের সারিও দীর্ঘ হচ্ছে। আলেপ্পো ছেড়ে পাশের তাবকা শহরে তাঁবুতলে অনেকে ঠাঁই নিলেও হাজার হাজার বাস্তুচ্যুত সিরিয়ান এখন খোলা আকাশের নিচের বাসিন্দা। والله بالنسبه للخبز، موضوع الخبز صار ازمه كثير ضخمه، يعني وعجقوا الناس يعني بالمئات الاشخاص على الافران. والله حر مشكل، اشترينا ب 40 واشترينا ب 35 واشترينا مشكل، اشترينا ب 50. জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য বলছে, সিরিয়ার গৃহযুদ্ধে 27 নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় 3 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এভাবে চলতে থাকলে সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা সংস্থাটির। So in the first few hours after the 27th of November, we saw that the number went up from 48,000 to almost 280,000 people who got displaced so far. And if the situation continues evolving in that pace, we're expecting collectively around 1.5 million people that will be displaced and will be requiring our support. জাতিসংঘ বলছে 2011 সালে শুরু হওয়া গৃহযুদ্ধে দেশটিতে আগে থেকেই প্রায় 2 কোটি সিরিয়ান খাদ্য নিরাপত্তাহীনতায় ছিলেন। এর সাথে এখন নিত্যদিন যুক্ত হচ্ছে নতুন নতুন মুখ। তাদের সহায়তায় বিপুল অর্থের প্রয়োজন। We're classified as food insecure and needed food assistance before the recent crisis. So that's why it's another call for support, for funding to all the organizations and humanitarians working across all over Syria. এমন করুণ পরিস্থিতির মধ্যেও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। হামার পর সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা আরেকটি গুরুত্বপূর্ণ শহর হোমসের দিকে এগুচ্ছে বিদ্রোহীরা। তবে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সামরিক আইন জারির জন্য জাতির উদ্দেশ্যে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। শনিবার টেলিভিশনে দেয়া ভাষণে তিনি জানান,
আবারও মার্শাল ল জারির কোনো পরিকল্পনা নেই তার। যদিও পদত্যাগ কিংবা অভিশংসনের প্রসঙ্গ এড়িয়ে যান ইয়োল। ভাষণের পর ইয়োলের নিজ দল পিপিপির প্রধান জানান, প্রেসিডেন্টকে অপসারণ ছাড়া আর কোনো পথ খোলা রইল না। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্টকে অভিশংসন প্রস্তাবের ওপর ভোটাভুটি হবে দেশটির পার্লামেন্টে। ৪৪ বছর পর গেল মঙ্গলবার প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন ইয়োল। তবে তীব্র গণরোষের কারণে ৬ ঘন্টার মাথায় সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি। এরপর থেকেই প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে দেশটির রাজপথ দখলে রেখেছেন সাধারণ জনগণ। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে প্রায় $২৬ কোটি ব্যয় করেছেন ইলন মাস্ক। ফেডারেল ইলেকশন কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এর মধ্যে প্রায় $২৪ কোটি দেয়া হয়েছে নিজের প্রতিষ্ঠিত রাজনৈতিক কার্যনির্বাহী কমিটি আমেরিকা প্যাকে। অন্যদিকে আরবিজি প্যাকে দেয়া হয়েছে বাকি $2 কোটি। বিপুল অঙ্কের অনুদান মাস্ককে ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিণত করেছে। নির্বাচনে জয়ের পর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি সামলানোর দায়িত্ব দেয়া হয়েছে ইলন মাস্ক ও বিবেক রামচাইকে। কয়েক হাজার সরকারি কর্মীকে চাকরিচ্যুত করার পাশাপাশি সাবেক সামরিক সদস্যদের স্বাস্থ্যসেবায় ব্যয় কমানোর পরিকল্পনা গ্রহণ করেছেন 2 রিপাবলিকান। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বিগত সরকারের অনিয়ম ও স্বজনতোষণ নীতির প্রভাব পড়েছে নির্মাণ শিল্পে। মন্দা কাটাতে সরকারি প্রকল্পগুলো দ্রুত চালুর দাবি। এখন যে সময়টা আমরা পার করতেছি সেটা হচ্ছে সারভাইভের সময়। 50% ড্রপ করেছে এই আগস্টের পর থেকে এই আজ অবধি। বিগত গভর্নমেন্ট সব লুটপাটের নামে অনেক বড় বড় মেগা প্রজেক্ট নিয়েছিল, তো ওইগুলো কোনোগুলো প্রায় শেষ পর্যায়ে, অনেক কাজ বাকি আছে। দেশেই তৈরি হচ্ছে মানসম্পন্ন মেডিকেল সরঞ্জাম। আমদানি নির্ভরতা কাটাতে প্রয়োজন ব্যবহারকারীদের আস্থা ও সরকারের নীতি সহায়তা। ভোলায় মেঘনা তেঁতুলিয়ায় ডুবোচরগুলো দখলে নিয়েছে প্রভাবশালীরা। অপরিকল্পিত শিকারে ক্ষতিগ্রস্ত মাছের প্রজনন। গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স 56 রানে হারালো অস্ট্রেলিয়ান ক্লাব ভিক্টোরিয়াকে। এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।